চলন্ত বাস টেনে হিঁচড়ে নিয়ে গেল ট্রেন। কুমিল্লায় প্রাণ গেল 12 জনের, 7 জেলায় নিহত আরও 13। শোক জানিয়ে দুর্ঘটনা প্রতিরোধে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর। ঈদের ছুটিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ওয়াটার কিংডমে মাতামাতি। সৈকত, সাদা পাথর থেকে সুন্দরবন, সবখানেই পর্যটকের ঢল। পার্ক, চিড়িয়াখানায় ছোটদের আনন্দের সঙ্গী বড়রাও। তারেক রহমানকে নিয়ে বিষোদগারে একটি গোষ্ঠী, ফ্যাসিবাদী আচরণ বন্ধের আহ্বান বিএনপি নেতা রিজভীর। সংস্কার ইস্যুতে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। বাংলাদেশে প্রভাব বিস্তারে 3 দেশের প্রতিযোগিতা। তিস্তা প্রকল্পে ঋণ প্রস্তাব চীনের, আমদানি নিষেধাজ্ঞা তোলার ইঙ্গিত ভারতের। বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপল ইসরায়েল। বহু হতাহতের দাবি আইআরজিসির, অস্বীকার তেল আবিবের। হরমুজ প্রণালী খুলে দিতে 48 ঘন্টার আলটিমেটাম ট্রাম্পের। ঈদ মোবারক। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। কুমিল্লায় বাসকে টেনে হিঁচড়ে 1 কিলোমিটার নিয়ে যায় ট্রেন। নারী, শিশুসহ প্রাণ গেছে 12 যাত্রীর। আহত হয়েছেন অন্তত 15 জন। 2 গেটম্যানকে বহিষ্কারের পাশাপাশি 3টি তদন্ত কমিটি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে রেল ক্রসিং আধুনিকায়ন এবং আন্ডার ও ওভারপাস নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে হবিগঞ্জ, ফেনী সহ 7 জেলায় একদিনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 13 জন। হাসপাতাল জুড়ে প্রিয়জন হারানোর আর্তনাদ। কুমিল্লায় বাস দুর্ঘটনায় বিভিন্ন পরিবার হারিয়েছেন 12 জনকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে নোয়াখালী যাচ্ছিল মামুন স্পেশাল পরিবহনের বাস। শনিবার মধ্যরাতে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী মেইল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে নিহত হন 12 জন। আহত 15 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, গেটম্যান না থাকায় এই দুর্ঘটনা। একটা রেল গেট লাইনম্যানের অসচেতনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 7.5 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রেল প্রতিমন্ত্রী। প্রত্যেকটা লাশের জন্য 25,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে আপাতত লাশগুলিকে ট্রান্সফার করার জন্য। 2 জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে। তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। এছাড়া স্টেশন মাস্টার তাকেও শাস্তির আওতায় আনা হচ্ছে। এদিকে রেল দুর্ঘটনা সহ দেশের বিভিন্ন স্থানে হতাহতদের প্রতি শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্ঘটনা কমাতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। তিনি বলেছেন, কুমিল্লায় রেল দুর্ঘটনার যথাযথ তদন্ত হবে, জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা হবে। সড়ক দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে। রেল ক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। অন্যদিকে মধ্যরাতে ফেনীর রামপুর এলাকায় স্পিড ব্রেকার পার হচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। এ সময় পেছন থেকে ধাক্কা দেয় শ্যামলী পরিবহনের একটি বাস। পরে দোয়েল পরিবহনের আরেকটি বাস অন্য মোটরসাইকেলে ধাক্কা দিলে আরোহী, বাসের সুপারভাইজার ও এক যাত্রীর মৃত্যু হয়। নিজের বিয়ের দাওয়াত দিতে পাবনা থেকে প্রাইভেট কার চালিয়ে নাটোর যাচ্ছিলেন প্রকৌশলী জুলফিকার। বড়াই গ্রামে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কা দিলে তার মৃত্যু হয়। হবিগঞ্জের মাধবপুরে দুর্ঘটনা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাস। এতে ঘটনাস্থলে মা, ছেলে সহ 4 জন নিহত হন। লালমনিরহাটে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে একই পরিবারের 9 জন সহ 10 জন আহত হন। এছাড়া রাতে নওগাঁর আত্রায়ে ভটভটির ধাক্কায় টেম্পো উল্টে গিয়ে ঘটনাস্থলে মারা যায় এক কিশোর। আহত হন অন্তত 10 জন। বান্দরবানে পর্যটকবাহী বাস পাহাড়ি গভীর খাদে পড়ে অন্তত 30 যাত্রী আহত হয়েছেন। চন্দ্র বিশ্বাস, ববি, শোক সংবাদ। কুমিল্লায় রেল ক্রসিং এর মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই যাচ্ছিলেন ঈদের ছুটিতে বেড়াতে কিংবা বাড়িতে। মুহূর্তেই আনন্দ পরিণত হয় মাতমে। প্রিয়জন হারিয়ে শোকস্তব্ধ পরিবারগুলো। কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, আবার কেউ বাবা মা। হতাহতদের কেউ ফিরছিলেন বাড়িতে, আবার অনেকেই ছিলেন ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার পথে। কিন্তু হঠাৎ দুর্ঘটনায় সবকিছু এলোমেলো।
শনিবার মধ্যরাতে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং এর ভয়াবহ দুর্ঘটনার পর শোকের আহাজারি স্বজনদের মাঝে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করিডোর জুড়ে শুধুই আর্তনাদ। পিন্টু মিয়া ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে স্ত্রী ও 2 সন্তানকে লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি পাঠাচ্ছিলেন। নিজেও ছিলেন একই বাসে, তবে কাজের জন্য ঢাকার সায়দাবাদে নেমে যান তিনি। এরপরই দুর্ঘটনায় হারান স্ত্রী ও 2 সন্তানকে। মারা গেছে আমার 2 মেয়ে আর আমার ওয়াইফ। দুর্ঘটনায় পিন্টু মিয়ার পরিবারের 3 জন সহ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সোনালী বেগমেরও মৃত্যু হয়। স্বামী ইমামুল ইসলাম ও শিশু আয়েশাকে নিয়ে নোয়াখালীতে বড় ছেলের বাড়ি যাচ্ছিলেন। এ ঘটনায় আহত হন স্বামী ও শিশু আয়েশা। সকালবেলা উঠে যখন ফোন দিয়েছি বাবা তখন বলছে যে অ্যাক্সিডেন্ট ঘটছে। একই জেলার সদর উপজেলার জোহাদ বিশ্বাস ঝিনাইদহ থেকে যাচ্ছিলেন শ্বশুরবাড়ি। স্বামীর জন্য হাতে ঈদের মেহেদি পরে অপেক্ষায় ছিলেন স্ত্রী। সেই মেহেদি হাতেই হিমঘরের সামনে 8 মাসের শিশু মরিয়মকে নিয়ে কাঁদছেন অঝরে। রাত্রে 4টা বাজে আমার কাছে ফোন গেছে যে আমার ছেলে বলতেছে, আব্বা আপনার বউ আর আপনার নাই না কিছু নাই। 12টার সময় আমার সাথে শেষ কথা হয়েছে, আর আমি ফোন দিয়ে পাইনি। মায়ের সঙ্গে ঈদ পালন করতে ঢাকার কামরাঙ্গীরচরের ব্যবসায়ী মোহাম্মদ রায়হান স্ত্রী ও 6 মাসের শিশুকে ঢাকায় রেখে বাড়ি ফিরছিলেন, কিন্তু মা রেহানা বেগম ফিরে পেলেন সন্তানের নিথর দেহ। রোববার সন্ধ্যা 6টায় রায়হানের মরদেহবাহী অ্যাম্বুলেন্স তার বাড়ির নোয়াখালীর সদরের ফাজিলপুর গ্রামে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। দুর্ঘটনার পরই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় একের পর এক মরদেহ। চিকিৎসাধীন রয়েছেন 15 জন। তাদের মধ্যে গুরুতরদের পাঠানো হয় ঢাকায়। রেফার করছি, ঢাকা মেডিকেলে করছি, চিটাং মেডিকেলে করছি, এবং কিছু রোগীর আত্মীয় স্বজন সহ আইসা ওনারা নিজেরা নিজ দায়িত্বে, আমরা প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করার পরে ওনারা নিজ দায়িত্বে নিয়ে নিচ্ছে। এই লাশ দেখতে দেখতে আমি বিদ্ধ হয়ে গেছি ভাই রবিউল। দুর্ঘটনার বিষয়ে রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সিঙ্গাপুর থেকে মোবাইল ফোনে রোববার সকালে ওভারপাস ও ইউলুপ নিয়ে কথা বলেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। আপনি বুঝবেন এই দুইটাই একই জায়গা। চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে নোয়াখালী যাচ্ছিল মামুন স্পেশাল বাসটি। শনিবার মধ্যরাতে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং পার হতে গেলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মেইল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে নারী শিশু সহ 12 জনের মৃত্যু হয়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। ক্ষণিকের অসাবধানতায় মুহূর্তেই উৎসব রূপ নেয় বিষাদে। সড়ক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি, উৎকণ্ঠায় হাসপাতালে ছুটছেন স্বজনরা। এবারও ঈদের দিন গুরুতর আহত শতাধিক মানুষ ভর্তি হয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। দুর্ঘটনা রোধে বিজ্ঞানসম্মত উপায়ে যানবাহন মনিটরিং এবং স্কুল থেকেই সড়ক সচেতনতা তৈরির পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। শিফাত আল শাহরিয়ারের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। ঈদ আনন্দে বাইকের বেপরোয়া গতি পঙ্গু হাসপাতালে নিয়ে এসেছে ব্রাহ্মণবাড়িয়ার রাজুকে। পা ভেঙে এখন কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। পোলাবেন মানুষ বের হয়েছে, তো আর না করা যায় না। ঘুরতাম যেতে আসছিলাম, তো এটা তো তার আমরা তো জানি না। আমি রাস্তার মধ্যে দাঁড়াইছিলাম, অটো এসে আমার গায়ের মধ্যে পড়ে গেল। বিভিন্ন দুর্ঘটনায় এমন অসংখ্য মানুষ এখন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি। একটা দুর্ঘটনায় আমাদের সবারই এটা পারিবারিকভাবে এটা অশান্তি। হয়তো কপালে আমাদের এটাই ছিল। ঈদের দিন দুপুরের পর থেকেই এমন দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যা বাড়তে থাকে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল আমাদের পরে রোগী আসছে এবং সেটা 100 থেকে 150 এরকম রোগী। আমাদের কোনো ডাক্তার স্বল্পতা বা এরকম নাই। রাত্রে আর বিকালে বেশি চাপ ছিল। যারা ঘুরতে গেছে, বেপরা মোটরসাইকেল, অটোরিকশা অ্যাক্সিডেন্টের রোগীগুলো বেশি আসছে। গত 3 বছরের পরিসংখ্যান বলছে উৎসব আনন্দের দিনগুলোতে বাড়ে দুর্ঘটনা। প্রতি বছর ঈদ উল ফিতরেই 300 থেকে প্রায় 400 দুর্ঘটনা ঘটে। মনিটরিংটা প্রয়োজন রয়েছে আধুনিক বা ডিজিটাল সিস্টেম টেকনোলজির সহায়তা নিয়ে, যাতে কিনা ওভার স্পিডিং করলে বা কোনো রেকলেস ড্রাইভিং করলে যাতে আমি ক্যামেরাতে সেটা ধরা পড়ে এবং ক্যামেরাতে ফাইনটা করতে পারি। এবছর রোববার দুপুর পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতালে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন 255 জন। এর মধ্যে 104 জনকে ভর্তি নেওয়া হয়েছে হাসপাতালটিতে, যারা অনেকেই সুস্থ হয়ে ফিরলেও হয়তো বাঁচতে হবে অঙ্গহীন হয়ে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ঈদ আনন্দে মাতোয়ারা সবাই। দর্শনার্থীর ঢল নেমেছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে।
নগর জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে ছুটে যাচ্ছেন পার্ক, চিড়িয়াখানায়। ছোটদের আনন্দের সঙ্গে বড়রাও। প্রেক্ষাগৃহেও উৎসবের আমেজ, সিনেমা প্রেমীর ভিড়। নগর জীবনের কোলাহল আর ইটকাঠের শহর থেকে মুক্তি পেতেই যেন ছুটে আসা শিশুর হাসি, তরুণের উচ্ছ্বাস আর প্রবীণের অবসর, সব মিলিয়ে ঈদ আনন্দে মেতেছে গোটা দেশ। গান বাজনার তালে তালে নাচ, সঙ্গে জলকেলি, বাঁধ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাসে যেন সব ক্লান্তি এক নিমিষে ভুলে গেছে সবাই। ঈদকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা এখানে শ্রীপুর থেকে এসেছি, এসে অনেক রাইড দেখেছি, অনেক ভালো লাগতেছে। ঈদের আনন্দে আমরা সবাই ভাগাভাগি করে নিচ্ছি। গল্পের বইয়ে দেখা পশু পাখি এখন হাঁটছে চোখের সামনে। বিস্মিত চোখে এই দৃশ্য দেখে অবাক বাবা মায়ের সঙ্গে ঘুরতে আসা ছোট্ট সোনামণি। গল্পতে আমি সারস পাখি দেখেছিলাম, এই জন্য আমার অনেক সারস পাখি দেখার ইচ্ছা ছিল। বাচ্চা বায়না ধরতেছে, চিড়িয়াখানায় প্রথমে আসছে, এখন আনন্দ লাগতেছে। বাচ্চা কাছে অনেক পশু পাখি চেনে না, এই জন্য আমরা চিড়িয়াখানা আসছি। নাগরদোলা, মিনি ট্রেন, ঘোড়ার গাড়ি, বাদ যাচ্ছে না বাম্পার কার, বাউন্সি ক্যাসেল, সবকিছুই যেন এখন শিশুদের দখলে। হাসি, খেলা আর উচ্ছ্বাসে মুখর পুরো মেলা প্রাঙ্গণ। আমরা শিশু মেলায় এসে খুব ভালো লাগছে। ঘোড়া রাইডে চলেছি, তারপর ট্রেনে চলেছি। আমি আমার বাবার সাথে এখানে এসেছি। শিশু মেলায় এসে আমার অনেক ভালো লাগছে। যদি আরো বিনোদন কেন্দ্র হয় ঢাকার ভিতরে, তা আমাদের জন্য সুবিধা হবে, বাচ্চাদের জন্য সুবিধা হবে। এদিকে রাজধানীর সিনেপ্লেক্সগুলোতেও ঈদের আমেজ। সিনেমা প্রেমীদের কারো পছন্দের তালিকায় রোমান্টিক মুভি, আবার কারো পছন্দ অ্যাকশন ধর্মী। আমরা বছরে একটা ছবি দেখি শুধু সিনেমা হলে এসে। আমার কাছে প্রত্যাশা খুব ভালো লাগছে। এখন যতটা হাইপ নিয়ে মুভিটা দেখতেছি, এটা আমাদের বাংলা সিনেমা অবশ্যই একটা বিগ অ্যাচিভমেন্ট। পছন্দের ভিন্নতা থাকলেও যান্ত্রিক শহরে ব্যস্ত জীবনের ফাঁকে এমন ঈদ উদযাপনের সুযোগ হাতছাড়া করতে চান না কেউ। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। ঈদ উৎসবের আমেজ সারা দেশে। ওয়াটার কিংডমের কৃত্রিম ঢেউয়ে জলকেলি আর সমুদ্রের নোনা জলের খুনসুটিতে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। কেবল কারে চড়ে আকাশ ছোঁয়ার রোমাঞ্চকর অনুভূতি, খুব কাছ থেকে পাহাড়, সাদা পাথর আর সুন্দরবনের সবুজ প্রকৃতি আর বন্যপ্রাণী দর্শনে উচ্ছ্বসিত পর্যটকরা। মিউজিকের তালে নেচে গেয়ে ঈদ আনন্দে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ঈদের ছুটিতে অবারিত সুযোগ হাতছাড়া করছেন না বিনোদন প্রেমীরা। চট্টগ্রামের ফরেস্ট লেকে উপচে পড়া ভিড়। বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে ওয়াটার কিংডমে কৃত্রিম ঢেউয়ের জলকেলিতে মাতোয়ারা। আমরা আসছি এখানে, ঘুরতেছি, ছবি তুলতেছি। আমরা চাই যে দর্শনার্থীরা আনন্দের মাত্রাটা যেন এখানে পূর্ণভাবে উপভোগ করতে পারে। কানায় কানায় পূর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত। মাদ্রাসা পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত 3 কিলোমিটার জুড়ে মানুষ আর মানুষ। কেউ উত্তাল ঢেউয়ের সঙ্গে পাল্লা দিচ্ছেন, কেউ বা বালিয়াড়িতে আনন্দে মগ্ন। সাগরের কাছে আসলে খুব ভালো লাগে। ফ্যামিলির সবাইকে নিয়ে এসেছি, খুবই ভালো লাগতেছে। সাগর কন্যা কুয়াকাটায়ও আনন্দ ঘন সময় কাটাচ্ছেন প্রকৃতি প্রেমীরা। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র আকর্ষিত করে ভ্রমণ পিপাসুদের। কেবল কারে চড়ে রোমাঞ্চকর অনুভূতি। বগুড়ার মোমো ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে কেবল কারে চড়তে দর্শনার্থীদের ভিড়। রাজশাহীর সাফিনা পার্কে ছেলে বুড়ো সব বয়সীরা মেতেছেন ঈদ আনন্দে। বাবা মায়ের হাত ধরে ছোট্ট শিশুরা বিভিন্ন রাইডে চড়ায় উচ্ছ্বসিত। রাইডে উঠছি 2-3টাতে, তো এখানে প্রথমবার আসছি, খুব ভালো লাগছে। বাচ্চারা একটু পানি পেলে খুব খুশি হয়, এজন্য পুরো ফ্যামিলিকে নিয়ে আসা। মোংলার করমজল বিনোদন কেন্দ্র থেকে ইঞ্জিন চালিত নৌকায় চড়ে সুন্দরবনের সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন পর্যটকরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ। ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছেন অনেকে। বাস টার্মিনাল ও রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড়। যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। রয়েছে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও। ঈদের পরদিনও মহাখালী বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ। ঢাকার আশপাশের জেলার রুটগুলোতেও ভিড় বেশি। এছাড়া পরিবার নিয়ে বেড়াতে বের হয়েছেন অনেকেই।
যাত্রীরা জানান ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়ি যাননি তারা। তবে যাত্রীর তুলনায় বাস কম থাকায় ভোগান্তিতে পড়েন অনেকেই। দীর্ঘ অপেক্ষার পর টিকিট মিললেও রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। বাস পাইতেছি না, টিকিট পাচ্ছি না। যাওয়ার আগে যে ভিড়টা হয় সেই ভিড়টা এড়ানোর জন্যই মূলত পড়ে যাচ্ছে। ঈদের দিন ঢাকার ভিতরে আত্মীয় স্বজন ঈদ করছি, এখন ঈদের আনন্দ ভাগ করার জন্য গ্রামে আত্মীয় স্বজন নিয়ে উপভোগ করার জন্য যাইতেছি। ছুটি অফিস থেকে কম দিছে, তাই চলে আসছে আর কি। একই চিত্র কমলাপুরের রেল স্টেশনে। আগে টিকিট না পেয়ে বাধ্য হয়েও এদিন বাড়ির উদ্দেশ্যে রওনা হন কেউ কেউ। ছিল না কোনো শিডিউল বিপর্যয়। ঈদযাত্রার সামনের দিনে ভোগান্তি কমিয়ে আনার দাবি যাত্রীদের। ঈদের আগে অনেক চেষ্টা করছি, টিকিটের জন্য ম্যানেজ করতে পারিনি, সেজন্য ঢাকার মধ্যে ঈদ করে ফেলেছি। এখন দেশে যাচ্ছি পরিবারের সাথে আর একটু আনন্দ ভাগাভাগি করার জন্য। পরিবারের অন্য সদস্যদের সাথে সাক্ষাৎ করার জন্য ঈদের পরের দিনে আমাদের প্ল্যান ছিল, তো সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ যাত্রা শুরু করছি আর কি। ঈদের আগে টিকিট পেয়েছি না, এই জন্য ঈদের পরের দিন যেতেছি আর কি। এদিকে রোববার ভোরে সদরঘাটে একে একে ভিড়তে থাকে বিভিন্ন জেলার লঞ্চ, যাদের কেউ কেউ পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি গিয়েছিলেন 3 থেকে 4 দিন আগে। কেউ আবার ফিরছেন একদিনের ছুটি শেষে। কালকে গেছিলাম মার লগে ঈদ করতে, আজকে চলে আইছি কাজের লিগা। আমি গেছি ঈদের 2 দিন আগে, আজকে আসছি, ওর কাজ আছে তো এই কারণে চলে আসলাম। বাবার সাথে ঈদ করছি, ঈদ করে আজকে রাত্রে আবার আমাদের অফিস আছে, আবার চলে আসলাম ভাই। সবার মন খারাপ, কেননা এখন তো কিছু করা নাই, যেহেতু ইমার্জেন্সি, এখানে একটু সমস্যা, চলে আসছে এই কারণে। কোনো ঝক্কি ঝামেলা ছাড়া ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন রাজধানীমুখী মানুষ। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিষোদগার করছে একটি গোষ্ঠী। রোববার নয়াপল্টনে ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঝিনাইদহে আইনমন্ত্রী বলেছেন, জিয়া পরিবারের মতো নির্যাতিত আর কেউ নেই। আর চট্টগ্রামে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে অর্থনীতি চাপে পড়বে। মাস খানিকের বেশি ঈদের ছুটিতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও সরকারের মন্ত্রীরা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি জানাতে এই সংবাদ সম্মেলন। আন্তরিক শুভেচ্ছা জানাই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপি সরকারের মত প্রকাশের স্বাধীনতায় একটি পক্ষ প্রধানমন্ত্রীকে নিয়ে বিষোদগার করছে, কুৎসা রটানো ফ্যাসিবাদের লক্ষণ বলেও মন্তব্য করেন তিনি। অঙ্গীকার পূরণে জনাব তারেক রহমান নিরন্তরভাবে কাজ করে গেছেন, এখনো প্রতিনিয়ত তার বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে। কুৎসা রটানো করা, এটা তো হচ্ছে শেখ হাসিনার কাজ। কুৎসা রটানো করা, এটা হচ্ছে ফ্যাসিবাদের কাজ। যারা আজকে বর্তমান সরকারের নানাভাবে মিথ্যাচার করার চেষ্টা করছেন, তাদের উপরেই কিন্তু ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, জিয়া পরিবারের মতো নির্যাতিত আর কেউ ছিল না। আগামী বাজেটের আগেই সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে কাজ করছে সরকার। আগামী বাজেটের মধ্যেই আমরা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড ইস্যুর নিশ্চিত করতে পারবো বলে আমরা আশা করি। চট্টগ্রামে নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে। যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে, সেটার কারণে অর্থনীতির বড় চাপ সৃষ্টি হয়েছে এবং এই যুদ্ধ যদি চলতে থাকে, চাপটা আরও বাড়তে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয়, বিশেষ করে যে জ্বালানি সিকিউরিটি, নিরাপত্তা, সেখানে আমরা খুব সজাগ আছি। একই শহরের নিজ বাসভবনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল জানিয়েছেন, আগামী 6 মাসের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসবে সরকার। আগামী 6 মাসের মধ্যে আমরা একটি কর্মযজ্ঞ হাতে নিচ্ছি, যেখানে দুর্নীতিটা 0 পর্যায়ে না নামালেও একেবারে 1 ডিজিট কোটার মধ্যে পার্সেন্টেজে আমরা ঢুকিয়ে আনতে পারি। টাঙ্গাইল সার্কিট হাউসে মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, 24-এর গণ অভ্যুত্থানে হতাহতদের পুনর্বাসনে কাজ করছে সরকার। 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কাজ করছে। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গণতান্ত্রিকভাবে গঠিত হবে বলে আশা মন্ত্রীর। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ। সংবিধান সংস্কার ইস্যুতে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে সিলেটে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঈদযাত্রার বিশৃঙ্খলার অভিযোগ করে সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি।
যেহেতু আমরা শেষ দিবসের বিষয়টা উত্থাপন করে ফেলেছি আর স্পিকার এটাকে এন্ডোর্স করেছেন ইন এনি ফর্ম, কাজেই এটা কিন্তু এখন ট্র্যাকটে উঠে গেছে। এখন সরকারি দলের জন্য রাস্তা খোলা, আমাদের জন্য রাস্তা খোলা। তারা যদি এখান থেকে সলিউশন নিতে চান, এটা ওপেন হয়ে গেল। আর যদি নিতে চান না, তাহলে আমরা আমাদেরটা প্রেস করতেই থাকবো, পরেও করবো, বাইরেও করবো। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন কলকাতার আদালত। 14 দিনের পুলিশ রিমান্ড শেষে রোববার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের বিধাননগর হাসপাতালে নেওয়া হয়। পরে দুজনকে হাজির করা হয় বিশেষ আদালতে। কারাগারে তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা। গত 8 মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ও আলমগীরকে গ্রেফতার করে পুলিশ। পরে স্থানীয় আদালত তাদের 14 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। গত 12 ডিসেম্বর ঢাকার পল্টনে গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিজেকে দাবি করতেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রভাব খাটাতেন ক্ষমতার। সুপারিশ, নিয়োগ আর প্রশাসনিক সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে পাঠাতেন খুদে বার্তা। এমনকি নিজের নামে বানিয়েছিলেন গেজেটও। এমন প্রতারণার অভিযোগে আরিফ মহিউদ্দিন নামে একজনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সরকার গঠনের মাত্র মাস পেরিয়েছে, কিন্তু এরই মধ্যে নীতি নির্ধারক সেজে শুরু হয়েছে প্রতারণা। নিজের ছবি এডিট করে প্রধানমন্ত্রীর পাশে বসিয়ে অনলাইন যোগাযোগের বিভিন্ন অ্যাপসে পাঠানো হতো। ছিল ভুয়া ভিজিটিং কার্ডও। নিজেকে দাবি করতেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এমনকি নিজের নামে ছাপিয়েছিলেন গেজেটও। এত সবের কারণ একটাই, বিভিন্ন মহলে ক্ষমতার প্রভাবে প্রতারণার ফাঁদ। সুপারিশ, নিয়োগ, এমনকি প্রশাসনিক সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে পাঠাতেন বার্তা। এখানেই শেষ নয়, মন্ত্রীদের নাম ব্যবহার করেও চাঁদা নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। শনিবার রাতে কক্সবাজারের চকরিয়ায় গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়েন আরিফ মহিউদ্দিন। রোববার সংবাদ সম্মেলনে ডিএমপি জানায় তিনি মূলত প্রতারক। নিজেকে সদস্য সচিব ঘোষণা করে এবং বিভিন্ন পর্যায়ের লোক, আমাদের অনেক বড় বড় মন্ত্রী মহোদয়দেরকে নাম ব্যবহার করে যে তারা এটি উপদেষ্টা আছে, সে বিভিন্ন জায়গায় এই গুম কল্যাণ ট্রাস্ট এটা সাহায্য করার নামে বিভিন্ন জনের কাছ থেকে আর্থিক সুবিধা বা চাঁদা চাচ্ছে। এছাড়া সে একইভাবে নিজেকে প্রতিমন্ত্রীর দাবি করে দুদকের কাছে চিঠি লিখেছে, সে বাংলাদেশ ব্যাংকে চিঠি লিখেছে তাকে 1000 কোটি টাকা লোন দেওয়া। ডিবি বলছে 2024 সালেও প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এক মামলায় 5 বছরে সাজাও হয়েছিল তার। 2024 সালে তার নামে চকরিয়া থানায় একটা জিডিও করা হয়েছিল এরকম প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য। সন্দেহজনক কল অথবা পরামর্শে সাড়া না দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর কথা বলছে ডিবি। যে কোনো আইনগত সহায়তা আমাদের কাছে চলে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন থেকে নিখোঁজ হওয়ার 14 ঘন্টার মধ্যে 2 বছরের শিশুকে উদ্ধার করেছে র্যাব। সিসিটিভি ফুটেজে দেখা যায় শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে এক ব্যক্তি। তাকে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করা হয়। র্যাব বলছে গ্রেফতার ব্যক্তি পেশাদার অপহরণ চক্রের সদস্য। 21 মার্চ ঈদের দিন ঢাকা মেডিকেলে মা ও খালার সঙ্গে অসুস্থ নানাকে দেখতে আসেন 2 বছরের শিশু কাজী ফোজাইল। এক পর্যায়ে হাসপাতাল করিডোরে একা ঘুরছিল শিশুটি। এই সুযোগ কাজে লাগায় পাচার চক্র। শিশুটিকে কোলে নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বেরিয়ে যায় পাচারকারী। দীর্ঘ সময় পরও ফোজাইলের হদিস না পাওয়ায় খোঁজাখুঁজি করে পরিবার। নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় শাহবাগ থানায়। অবশেষে যাত্রাবাড়ি থেকে অপহরণকারী সহ শিশুটিকে উদ্ধার করে র্যাব। রোববার সংবাদ সম্মেলনে র্যাব জানায় নিখোঁজের 2 ঘন্টা পর 3.5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। বিভিন্ন অ্যামাউন্টের টাকা দাবি করে, 3.5 লক্ষ টাকা দাবি করে এবং ইনিশিয়ালি হচ্ছে 50,000 টাকা বিকাশের মাধ্যমে চায় আর কি। তো আমরা ওই সূত্র ধরেই হচ্ছে যে আমরা এবং আমাদের র্যাব হেডকোয়ার্টার্সের ইনটুইং আমরা এটা নিয়ে কাজ শুরু করি এবং আমরা রাত 3:30টার দিকে আমরা ওদেরকে ধোলাইপাড়, ওরা সবসময় মুভমেন্টের মধ্যে ছিল এবং আমরাও মুভমেন্টের মধ্যেই ছিলাম আর কি। ঢাকা মেডিকেলে শিশু অপহরণে জড়িতদের একটি পেশাদার চক্র কাজ করছে বলে জানিয়ে র্যাব জানায়
জিজ্ঞাসাবাদে অপহরণকারী তানভীর এই অপকর্ম স্বীকার করেছে। প্রাথমিকভাবে আমরা যেটা ধারণা করতেছি যে এরা আসলে পেশাদার চক্র এবং এদের সাথে আরো কয়েকজন আছে। ওর এলাকায় একটা মেডিকেলে চাকরি করতো, তো মেডিকেলে চাকরি করার পর চাকরি চলে যাওয়ার পরে থেকে সে হচ্ছে এই পেশায় আসে। ঢাকা মেডিকেলের মতো জনবহুল জায়গায় একের পর এক এমন অপহরণের ঘটনা সাধারণ মানুষের মনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশে প্রভাব বিস্তারে মরিয়া যুক্তরাষ্ট্র, চীন ও ভারত। তিস্তা প্রকল্পে বড় অঙ্কের ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছে ভারত। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে অশুল্ক বাধা দূর করার কথা বলেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সহায়তার আশ্বাস দিয়েছে তিন দেশই। এমন প্রেক্ষাপটে দেশের স্বার্থ বিবেচনায় সরকারকে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। শুভ খানের রিপোর্ট। আওয়ামী লীগ আমলের শুরুতে পদ্মা সেতু সহ কয়েকটি মেগা প্রকল্পে ঋণ সহায়তা দেয় অন্যতম উন্নয়ন সহযোগী চীন। তবে শেখ হাসিনার শাসন আমলের শেষ ভাগে ঋণের প্রতিশ্রুতি শূন্যের কোটায় নামায় বেইজিং। একই অবস্থা ভারতের ক্ষেত্রেও। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য বলছে গত 5 অর্থ বছরে ভারত নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি। বিপরীতে চীন দিয়েছে $140 কোটি। মাঝের সময়টায় ছিল না কোনো ঋণ। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দেয় চীন। গত 5 অর্থ বছরে চীনা ঋণের অর্থ ছাড় হয়েছে $353 কোটি। ভারত করেছে $123 কোটি। আর ইআরডির হিসেবে সরাসরি ঋণ সহায়তা দেয়নি যুক্তরাষ্ট্র। তবে বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর প্রভাবশালী এই তিন দেশের দৌড়ঝাঁপে ক্রমেই পাল্টে যাচ্ছে দৃশ্যপট। গেল 8 মার্চ অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত দেয় ভারত। Both sides can work more closely together, how we can promote trade volume, how we can promote Bangladeshi exports to India. একদিন পরই অর্থ মন্ত্রণালয়ে ছুটে যান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা প্রকল্প বাস্তবায়নে ঋণ সহায়তার কথা জানান তিনি। More than 10 projects carry on and we're discussing it. We can come up with figures. Some Tista River projects we are going to build 1,000 hospital in Bangladesh. চীন ও ভারতের এই তৎপরতার মধ্যে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দীর্ঘমেয়াদে দেশটির কাছে এলএনজি সহায়তা চায় বাংলাদেশ। আলোচনায় প্রাধান্য পায় অশুল্ক বাধা দূর করতে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের তাগিদও। আমেরিকান বিনিয়োগ এই দেশে আসবে সেটার জন্য দুই একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন, যে এইগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে, বাংলাদেশ একটা উর্বর ভূমি হবে। ভারতের বাণিজ্য সম্প্রসারণ, মার্কিন বিনিয়োগ বৃদ্ধি আর চীনের ঋণ সহায়তার প্রতিশ্রুতি। বাংলাদেশ ঘিরে প্রভাবশালী এই তিন দেশের অর্থনৈতিক কূটনীতিকে কাজে লাগাতে সরকারকে সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। দ্রুত এই চলমান প্রকল্পগুলো শেষ করে নতুন যে প্রকল্পগুলো সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং দুই দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি হতে হবে আসলে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক। তো সেইভাবে করেই নতুন নতুন জায়গাতে আসলে এই অর্থায়ন বা উন্নয়ন সহযোগিতা সেগুলো সম্প্রসারিত করতে হবে। বাংলাদেশের শীর্ষ 10 উন্নয়ন সহযোগীর তালিকায় রয়েছে এই তিন দেশই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ইউরোপের বাজারে রফতানিতে বড় ধাক্কা খেয়েছে তৈরি পোশাক খাত। জানুয়ারিতে রফতানি হয়েছে $165 কোটি 47 লাখ পণ্য, যা গেল বছরের একই সময়ের তুলনায় 25% কম। এ সময়ে পোশাকের দাম কমেছে 9% বেশি। রফতানিকারকরা বলছেন বাড়তি প্রতিযোগিতা ও বিশ্ববাজারের চাহিদা কমায় নেতিবাচক অবস্থানে পোশাক খাত। এমএস আরিফিনের রিপোর্ট। 2026-এর শুরুতেই পোশাকের বাজারে ধাক্কা খেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জোটটির পরিসংখ্যান দপ্তর ইউরোস্টেটের সবশেষ তথ্য, জানুয়ারিতে আমদানি হয়েছে $7 বিলিয়ন পণ্য, যা গেল বছরের একই সময়ের তুলনায় 15.48% কম। এই সময়ে ইউরোপের বাজারে $165 কোটি 47 লাখ পোশাক রপ্তানি করেছেন উদ্যোক্তারা। গেল বছর জানুয়ারিতে যার পরিমাণ ছিল $221 কোটি 39 লাখ। বছর ব্যবধানে আয় কমেছে 25.25%। শুধু রপ্তানি আয় নয়, কমেছে পরিমাণও। গেল বছর জানুয়ারির তুলনায় 17.5% কমে দাঁড়িয়েছে 12 কোটি কেজিতে।
ইউরোপের বাজারে চলতি বছরের শুরুতেই বড় ব্যবধানে কমেছে পোশাকের দামও। জোটটিতে বাংলাদেশি পোশাকের দাম কমেছে 9.41%। তবে প্রবৃদ্ধি হয়েছে ভারত, তুরস্ক ও ইন্দোনেশিয়ার। চিন্তা করি অর্ডারটা দেয়। উদ্যোক্তারা বলছেন বৈশ্বিক অস্থিরতায় বড় অঙ্কের ক্রয়াদেশে সতর্ক অবস্থানে ক্রেতারা। রাজনৈতিক অনিশ্চয়তা, ট্রাম্প ট্যারিফ, এগুলোর কারণে আমাদের অর্ডার যে পরিমাণ আসার কথা ছিল আসে নাই। রপ্তানি আয়, পরিমাণ ও পোশাকের দাম কমলেও ইউরোপের বাজার প্রতিযোগিতায় দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে দিন দিন কমছে খেলার মাঠ ও উন্মুক্ত জায়গা। দখলদারিত্বে হারিয়ে গেছে অনেক মাঠ। কোথাও শপিং মল, কোথাও বাজার, কোথাও বা আবার ইজারার নামে বেদখল খেলার মাঠ ও পার্ক। সিটি কর্পোরেশন বলছে দ্রুত অবৈধ দখল থেকে উদ্ধার করা হবে খেলার মাঠ। নগর পরিকল্পনাবিদরা বলছেন নীতিমালা ছাড়া মিলবে না সুফল। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের রিপোর্ট। বহুত লোক গুনামা পরিচিত আছে। 90 দশকের দিকেও রাজধানী ঢাকায় খেলার মাঠ ছিল চোখে পড়ার মতো। অপরিকল্পিত উন্নয়নে সেই তালিকাটা এখন যেন কাজের গরুর মতো, কেতাবে আছে বাস্তবে নেই। রাজধানীর প্রায় 70% খেলার মাঠই এখন বেদখল। কোথাও ক্লাব, কোথাও মার্কেট, আবার কোথাও বসেছে হাটবাজার। যেসব মাঠ এখনো আছে তারও সর্বোচ্চ 18% সাধারণ মানুষের প্রবেশাধিকার রয়েছে। এখানে মেলা করে দোকানপাট বসায়, আমরা খেলতে পারি না। এটা ভাঙা, এখানে 2টা দোলনা ছিল, একটা নাই। পুরান ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ধূপখোলা মাঠও তার ব্যতিক্রম নয়। একসময় এলাকার শিশু কিশোরদের খেলাধুলার প্রধান স্থান ছিল এই মাঠ। তবে এখন এর একাংশে তৈরি করা হয়েছে বহুতল মার্কেটের অবকাঠামো। এই মার্কেটটা মাঠেরই অংশ ছিল। হ্যাঁ, মাঠেরই অংশ ছিল। এই খামারটাও কি ওরাই? খামারটা বুড়ো বাজারে কষাইরা রাখে আর কি। অন্যদিকে ধানমন্ডি ক্লাব মাঠও বছরের পর বছর ধরে ইজারার নামে বেদখল রয়েছে। সময়টা থেকে পাঠাচ্ছে বলো। আমার কি জানতে চাই, আপনি বলছেন যে আপনি মাঠের ছবি তুলবেন। হ্যাঁ, আপনার কাছে মনে হয় মাঠ খোলা। আমি হেডম নিয়ে কেন আসবো? বহুত লোকজন আমার পরিচিত আছে। ধানমন্ডি সোসাইটি মাঠের রক্ষণাবেক্ষণের জন্য সরকারের কাছে আবেদন করলেও তা এখনো অনুমোদন পায়নি। তবুও মাঠটির নিয়ন্ত্রণ তাদের হাতেই। নির্বাচিত সরকার ছিল না দেখে এটা কোনো ডিসিশন মেকিং হয়ে আসেনি। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মাঠগুলো আবারও উন্মুক্ত করা হবে। আমার পূর্বে যারা ছিল সিটি কর্পোরেশনের দায়িত্বে, তারাই সেখানে এখন একটা মাঠে রূপান্তরিত করছে। মাঠগুলো তো উন্মুক্ত থাকবে প্রত্যেকটা জায়গাতে। তড়িৎ গতিতে আমরা চেষ্টা করব যে খোলা জায়গাগুলোকে কিভাবে খেলাধুলার মাঠে রূপান্তরিত করা যায়। উত্তর সিটি কর্পোরেশনের চিত্র অনেকটা একই। প্রায় 50 বছরের বেশি সময় ধরে দখল হয়ে আছে মিরপুর 6 নম্বরের ঈদগাহ। অবৈধ স্থাপনা উচ্ছেদের আশ্বাস উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকেরও। সরকারি যে স্থাপনার উপরে যারা অবৈধভাবে দখল করে আছে, এটা তো আইনসঙ্গত কোনো কাজ নয়। পরিকল্পনা আছে, এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। মাঠ দখলদারদের আইনের আওতায় আনা সহ মাঠ ও পার্ক ব্যবস্থাপনায় সুস্পষ্ট নীতিমালা করার আহ্বান জানান নগর পরিকল্পনাবিদ। পার্কে দখল করেছে তার একটা সুস্পষ্ট ক্রাইম, ক্রাইম অন্তর্ভুক্ত করে দখলদারদের অবশ্যই কাস্টডিতে নেওয়া উচিত। এরপরে সেই মাঠগুলোতে জনগণ কিভাবে অ্যাক্সেস পাবে সেটার জন্য নীতিমালা করা উচিত। রাজধানীর মাঠ পার্ক দখলমুক্ত করতে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি নগরবাসীর। প্রশ্ন হচ্ছে, নতুন সরকার ঢাকা শহরের অবৈধ দখলদারিত্ব থেকে মাঠ উদ্ধার করে ফিরিয়ে দিতে পারবে কি শিশুদের শৈশবের দুরন্তপনা? আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি আর যেন দখল না হয় সে বিষয়ে সতর্ক থাকতে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অবৈধ স্থাপনা উচ্ছেদ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার বিকেলে সুগন্ধা পয়েন্ট পরিদর্শন করেন তিনি। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরা। সৈকতের বালিয়াড়িকে যে কোনো ধরনের স্থাপনা মুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়। এ সময় মন্ত্রীর উপস্থিতিতে পুনর্বাসনের দাবি জানান ক্ষতিগ্রস্তরা। সম্প্রতি জেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে থাকা সব স্থাপনা উচ্ছেদে নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে কয়েক দফায় সুগন্ধা ও কলাতলি সৈকতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। ভারত থেকে দেশে ফিরেছেন পাচারের শিকার 33 বাংলাদেশি। তাদের বয়স 6 থেকে 40 বছরের মধ্যে। রোববার বিকেলে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। সীমান্ত দিয়ে 2 বছর আগে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে চেন্নাইয়ের সেন্ট্রাল রিমান্ড কারাগারে ছিলেন তারা।
পরে ভারত বাংলাদেশ সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফেরার সুযোগ পান আটককৃতরা। ভালো কাজের প্রলোভনে তাদেরকে ভারতে পাচার করেছিল একটি চক্র। দেখছেন প্রবাসের সময়। দেশের বাইরের খবর। ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর স্পষ্ট হয়ে উঠছে ইসরায়েলের ক্ষয়ক্ষতির চিত্র। আরাত, ডিমোনা সহ বেশ কয়েকটি শহরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ভবন। ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, কেউ নিহত না হওয়ার ঘটনা অলৌকিক, যদিও ইরানের বিপ্লবী গার্ডের দাবি বহু হতাহত হয়েছে। একের পর এক মিসাইলের আঘাতে লক্ষ্যবস্তু হয় ইসরায়েলের ডিমোনা সহ একাধিক শহর। রোববার ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে ওঠে এসব শহরে ক্ষয়ক্ষতির চিত্র। হামলায় দক্ষিণ ইসরায়েলের শহর আরাদে আহতের সংখ্যা কয়েকশো ছাড়িয়েছে। ব্যাপক ক্ষতির শিকার হয় অন্তত 10টি ভবন, যার মধ্যে 3টি ভবন পুরোপুরি ধসে পড়ে। রাতভর ইরানের হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপকতা দেখা গেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনাতেও। পারমাণবিক স্থাপনার এই শহরে তেহরানের হামলায় আহতের সংখ্যা ছাড়িয়েছে কয়েকশো। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হামলায় প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। হামলা হয়েছে মধ্য ইসরায়েল ও তেল আবিবেও। ধ্বংসাবশেষ থেকে আগুন নেভাতে দেখা যায় দমকল কর্মীদের। তেল আবিবে ক্ষতিগ্রস্ত ভবনের ভেতর থেকে ধ্বংসাবশেষ সরাতে দেখা যায় জরুরি সেবা কর্মীদের। অ্যাম্বুলেন্স পরিষেবা কর্মীরা জানান, গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েল লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল সীমান্তে গোষ্ঠীটির হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এর জেরে দক্ষিণ লেবাননের লিতানি নদীর উপর অবস্থিত একটি সেতুতে হামলা চালায় ইসরায়েলি সেনারা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্যাপক এই হামলায় কেউ নিহত না হওয়াকে অলৌকিক ঘটনা বলে উল্লেখ করে নাগরিকদের আশ্রয়কেন্দ্র থাকার নির্দেশ দেন তিনি। আমি এখন আরাদে আছি। এখানে একটি অলৌকিক ঘটনা ঘটেছে, কেউ নিহত হয়নি, কিন্তু আমরা শুধু অলৌকিকতার উপর নির্ভর করতে চাই না। সতর্কবার্তা দেওয়ার পর থেকে ক্ষেপণাস্ত্র পড়া পর্যন্ত পুরো 10 মিনিট সময় ছিল। ক্ষেপণাস্ত্রটি ভবনগুলোর মাঝখানে পড়ে। যদি এই সময়ের মধ্যে সবাই ভবনের নিচের আশ্রয় কেন্দ্রে চলে যেত, তাহলে কেউই আহত হতো না। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে বিশ্ব নেতাদের আহ্বান জানান নেতানিয়াহু। কিছু দেশ এরই মধ্যে সেই পথে অগ্রসর হচ্ছে বলেও দাবি করেন তিনি। এর আগে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরকতুল্লাহ, সময় সংবাদ। 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিচার ও স্বীকৃতি চেয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব উঠেছে। গণহত্যা, ধর্ষণ ও সংখ্যালঘু নির্যাতনের নথিভিত্তিক বিবরণে জোরালো বার্তা দিয়েছেন কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবটি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। এতে 25 মার্চের অপারেশন সার্চলাইট থেকে শুরু করে পাকিস্তানি বাহিনীর পরিকল্পিত হত্যাযজ্ঞ, ধর্ষণ এবং বিশেষ করে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রস্তাবে ব্লাড টেলিগ্রাম, সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের প্রতিবেদন সহ আন্তর্জাতিক নথি উল্লেখ করে ঘটনাগুলোকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইতালিতে 22 ও 23 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ গণভোট। 2 দিনব্যাপী অনুষ্ঠেয় এই গণভোটে হ্যাঁ বিজয়ী হলে বাংলাদেশি সহ বিদেশিরা পড়তে পারে মহাবিপদে। দেশের বিচার ব্যবস্থা সংস্কার নিয়ে আয়োজিত এই গণভোট রাজনৈতিক অঙ্গনে একটি তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। নিম্ন আদালতগুলো সরকারের নিয়ন্ত্রণে নেয়াই মূল লক্ষ্য বলে মনে করছে বিরোধী দল। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। আদালতের রায়ে কট্টর ডানপন্থী মেলোনি সরকারের অনেক সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। এমনকি অবৈধ অভিবাসীদের আলবেনিয়া পাঠিয়েও আদালতের রায়ে তাদেরকে আবার ফেরত আনতে হয়েছে ইতালিতে। এ অবস্থায় বর্তমান সরকার বিচার বিভাগে বড় ধরনের পরিবর্তন আনতে আয়োজন করতে যাচ্ছে গণভোটের। তবে বিরোধী দলগুলো অভিযোগ করে বলছে, বিচার বিভাগ নিজের নিয়ন্ত্রণে নিতেই এমন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। ইতালি প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এবার গণভোটে হা বিজয়ী হলে বাংলাদেশি সহ অন্যান্য প্রবাসীরা বিপদে পড়তে পারেন। রোম সিটি কর্পোরেশনের 5 নম্বর পৌরসভার প্রেসিডেন্ট মাউরু কালিস্তে না ভোট দেওয়ার পক্ষে আহ্বান জানান।
এই গণভোট সংবিধান অক্ষুণ্ণ রাখার ভোট। এই গণভোট স্বাধীনতা ও ব্যক্তিমর্যাদা রক্ষার ভোট। এর মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতাকে সুকৌশলে খর্ব করার একটা উদ্দেশ্য তাদের রয়েছে। অনেক বাংলাদেশিকে বর্তমান সরকার আলবেনিয়াতে পাঠিয়েছিল, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা থাকার কারণেই তাদেরকে আবার ইতালিতে ফিরে আনতে বাধ্য হয়েছে। বর্তমানে যদি ভোট জয়যুক্ত হয় তাহলে এই স্বাধীনতাটা আর থাকবে না। গণভোটে প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে বিচারক এবং প্রসিকিউটরদের ক্যারিয়ার সম্পূর্ণ আলাদা করা, বিচার বিভাগের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা CSM ভেঙে দুটি আলাদা সংস্থা তৈরি, কিছু সদস্য জাতীয় সংসদের মাধ্যমে নির্বাচন এবং বিচারকদের আচরণবিধি নিয়ে কমিটি গঠন করা। সরকার বলছে এই সংস্কার বিচার ব্যবস্থাকে আরো স্বচ্ছ, দ্রুত এবং রাজনৈতিক প্রভাব মুক্ত করবে। অন্যদিকে বিরোধীরা বলছে এতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং প্রসিকিউটররা রাজনৈতিক প্রভাবের অধীনে চলে যেতে পারেন। বর্তমান সরকার বেশ কয়েকটি মামলার রায়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়, ফলে বিচার বিভাগকে সরকারের নিয়ন্ত্রণে নিতেই এই গণভোটের আয়োজন বলে মনে করছেন সমালোচকরা। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনা বিরাজ করলেও সংযুক্ত আরব আমিরাতে উৎসবমুখর পরিবেশে ঈদের ছুটি উপভোগ করছেন দেশটিতে বসবাসরত নাগরিকরা। প্রবাসী বাংলাদেশিরা নির্বিঘ্নে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। শিবলি আল সাদিকের রিপোর্ট। উপসাগরীয় অঞ্চলে ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনা থাকলেও প্রভাব পড়েনি সংযুক্ত আরব আমিরাতের ঈদ উদযাপনে। প্রতি বছরের মতো এবারও স্বাভাবিকভাবে এবং নির্বিঘ্নে ঈদ উৎসব পালন করছেন দেশটির নাগরিকরা। ইউএই সরকারের যেরকম নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনা অনুযায়ী আমরা মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ ঈদ উল ফিতর নামাজ আদায় করেছি। ভয়ের কিছু নাই, সবাই সুন্দররূপে উদযাপন করছে। অন্য কোনো রকম যে এখানে পরিস্থিতি খারাপ বা আমাদের উপরে কোনো ধরনের আক্রমণ হবে এই ধরনের কিছু আমার মনে হয় নাই। আমরা সংযুক্ত আরব আমিরাতে যারা বসবাস করি আমরা নিরাপদে আছি, সুস্থ আছি। ঈদে প্রবাসীদের মাঝে ছিল আনন্দ উচ্ছ্বাস, বাসায় বাসায় ছিল দেশীয় খাবারের নানা আয়োজন। দিনটি স্মরণীয় করে রাখতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সকালবেলা বোনা খিচুড়ি খাই, সেটা ছিল আমাদের আজকের আইটেম। গরুর মাংস ছিল, খাসির মাংস ছিল এবং সেমাই, বিভিন্ন ধরনের মিষ্টান্ন যেগুলো থাকে সেগুলো ছিল। মানে আমি বললাম তো আপনাকে যে বাংলাদেশের যে আমেজটা, সেখানে আমরা প্রবাসী হলেও এটাকে নিয়ে আসার চেষ্টা করি। সব ধরনের পেশার লোকেরাই আমরা মিলিত হওয়ার জন্য সবাই আমরা আসে, এখানে মিলিত হই আমরা একে অপরের সাথে। আমরা সপরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করি। ফ্যামিলি ভালো রাখার জন্য, ফ্যামিলি ভালো ঈদ করার জন্য সবসময় আমরা বিদেশের আপ্যায়ন চেষ্টা করি। আমিরাতের সিনেমা হল, সমুদ্র সৈকত, বিনোদন পার্ক, নৌবিহার ও ফুডকোর্টগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে অনেকেই পার্শ্ববর্তী দেশ ওমান ভ্রমণেও গেছেন। উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় ঈদে ওপেন হাউস কার্যক্রম বন্ধ রাখে বাংলাদেশ মিশনগুলো। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। খেলার খবর। পাকিস্তান আফগানিস্তান সংঘাত ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ক্রিকেটারদের PSL খেলতে পাঠাবে কিনা তা ভেবে দেখছে বিসিবি। সরকারের গ্রিন সিগন্যাল পেলেই কেবল চূড়ান্ত অনুমতি দেওয়া হবে মুস্তাফিজ রানাদের, জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। মন্ত্রণালয়ের পাশাপাশি ক্রিকেট বোর্ডও ঝুঁকির বিষয়টি পর্যবেক্ষণ করবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিশ্বজুড়ে, বাদ নেই ক্রীড়া অঙ্গনও। অনেক ঝক্কি ঝামেলার পর টি-20 বিশ্বকাপ খেলে ভারত থেকে দেশে ফিরতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকার মতো দল। আবার অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ খেলে দেশে ফিরতে বিপাকে পড়তে হয়েছে ইরানের ফুটবলারদের। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের মাঝে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান আফগানিস্তানও। তাই 26 মার্চ শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের আগে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এবারের PSL-এ বাংলাদেশের 6 ক্রিকেটার থাকায় উদ্বেগের জায়গা রয়েছে বিসিবিরও। আমরা আমাদের
কনসার্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় ফরেন মিনিস্ট্রির সাথেও যোগাযোগ করছে। পিএসএল খেলে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো নিরাপত্তা ইস্যু আছে কিনা সেগুলো খোঁজ খবর করছে এবং আমরা অপেক্ষায় আছি তাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার ব্যাপারে। আশা করছি যে ওরা খেলতে যেতে পারবে, কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ডও কিন্তু এই টুর্নামেন্টটাকে নিরাপদ করার জন্য ভেন্যু কমানোর ব্যাপারে কিংবা কোন ভেন্যুতে খেললে নিরাপত্তা ইস্যুটা রেজ করবে না এইসব চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে। আমরা আমাদের ছেলেদের নিরাপত্তার ব্যাপারটা দেখতে চাইবো। ভারত পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল এর সবশেষ আসরে খেলতে গিয়ে পাকিস্তানে আটকা পড়েছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। জাতীয় দলের দুই ক্রিকেটারকে নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছিল পরিবার, ভক্ত, বোর্ড কর্তা সবার মনেই। এবার তাই সতর্ক দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এখানে খেলোয়াড়দেরও একটা ব্যাপার আছে, বোর্ড তাদের ছাড়পত্র দেবে। খেলোয়াড় যদি নিজের থেকে মনে করে ওরা জিততে চাইবে না নিরাপত্তার কারণে, সেই সিদ্ধান্ত তাদেরই, সেখানে বোর্ড কখনোই তাদেরকে বলবে না জিতে। প্লাস বোর্ড নিজ থেকে অবশ্যই নিরাপত্তা পরিস্থিতিটা কেমন সেটাও জানবে এবং সেই ফিডব্যাকটাও প্লেয়ারদেরকে দেবে। আইপিএল থেকে অযাচিতভাবে বাদ দেয়া হলেও মোস্তাফিজকে লুফে নিচ্ছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। কাটার মাস্টারের পাশাপাশি এবারের পিএসএল-এ খেলার কথা নাহিদ রানার, রিশাদ, শরীফুল, তানজিদ তামিম ও পারভেজ ইমনের। বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর টাইগার ক্রিকেটারদের ওপর এমন আগ্রহকে ইতিবাচকভাবে দেখছে বিসিবি। বিশ্ব ক্রিকেটের যে ইম্পর্টেন্ট ফ্র্যাঞ্চাইজি গুলো আছে সেখানে আমাদের অংশগ্রহণ এটাই বলে দেয় যে ধীরে ধীরে আমাদের খেলোয়াড়দের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট মহলে কনফিডেন্স বাড়ছে। অবশ্যই বলতে হবে যে আমাদের খেলোয়াড়রা এই ফর্মেটটা খুব ভালো করেছে এবং তাদের প্রতি আস্থা আছে বলেই কিন্তু এই ইনভাইটেশনটা তারা পাচ্ছে। আর ভবিষ্যতে হয়তো আরো বেশি খেলোয়াড় সুযোগ পাবে। তবে শেষ পর্যন্ত এনওসি দেয়া হলেও 17 এপ্রিল শুরু হতে যাওয়া বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের জন্য দেশে ফেরানো হতে পারে ওয়ানডে দলের ক্রিকেটারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ভিয়েতনামের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে মাঠের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি ছেড়ে আজ ভিয়েতনামের ইয়ুথ ট্রেনিং সেন্টারে নিজেদের প্রথম অনুশীলন সেশন শেষ করেছেন জামাল ভুঁইয়ারা। প্রধান কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার অধীনে ফিটনেস ও ট্যাকটিক্যাল সেশনে ঘাম ছড়িয়েছেন ফুটবলাররা। এদিকে হামজা চৌধুরীর দলে যোগ দেয়া নিয়ে তৈরি হওয়া অস্পষ্টতাও কেটে গেছে বলে জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট। ভিয়েতনামের হানোয়ে পা রাখার পর প্রথম দিনটা কেটেছিল বিশ্রামে, তবে দ্বিতীয় দিনেই পুরোদমে মাঠে নেমে পড়ল লাল সবুজ প্রতিনিধিরা। ইয়ুথ ট্রেনিং সেন্টারের সবুজ গালিচায় প্রায় 1.5 ঘন্টার নিবিড় অনুশীলন। যদিও সেশনটা ছিল স্বল্প সময়ের, তবে তাতে ছিল ইন্টেন্সিটি। কোচিং স্টাফের মূল লক্ষ্য ছিল ফুটবলারদের ফিটনেস আর বল কন্ট্রোল ঝালিয়ে নেওয়া। সবকিছু খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। দীর্ঘ ভ্রমণের পর খেলোয়াড়রা দারুণভাবে রিকভার করেছে, যা অনুশীলন দেখেই বোঝা গেছে। আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। হাতে সময় কম, ঢাকা ও ভিয়েতনাম মিলিয়ে মাত্র কয়েকটা সেশন পাচ্ছি, তবে আমাদের খেলার ধরন বা কনসেপ্টগুলো খেলোয়াড়দের জানাই আছে। শুধু কিছু ছোটখাটো সমন্বয় প্রয়োজন। এদিকে ফুটবল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার নাম হামজা চৌধুরী। লেস্টার সিটির এই মিডফিল্ডারের দলে যোগ দেওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হলেও অবশেষে তার পৌঁছানোর সূচি নিশ্চিত করেছেন টিম ম্যানেজার। লেস্টার সিটির সঙ্গে আলোচনা শেষে নির্ধারিত সময়ের একদিন পরেই এখন ভিয়েতনাম আসছেন সুপারস্টার। আমরাও সেইভাবেই তৈরি করেছিলাম যে 22 তারিখে হামজা আমাদের এখানে জয়েন করবে, কিন্তু যেহেতু হামজার একটা ম্যাচ ছিল, ওই ম্যাচে প্রথমে তার টিমের সাথে থাকার কথা ছিল না, পরবর্তীতে সে টিমের সাথে প্লেয়ার লিস্টে সে ছিল। সেই অনুযায়ী তার ফ্লাইটটাও একটু চেঞ্জ হয়েছে একদিন পরে, সেজন্য সে 23 তারিখে ফ্লাইটে উঠে 24 তারিখে ভিয়েতনাম সময় 3:25-এ ল্যান্ড করবে। ভিয়েতনামের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জের হলেও ফুটবলারদের আত্মবিশ্বাসের কমতি নেই। মধ্যমাঠ আর আক্রমণ ভাগের সমন্বয় ফেরাতে কাজ করছেন তারা। লক্ষ্য একটাই, ভিয়েতনাম ম্যাচে ভালো ফল করে আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী সিঙ্গাপুর সফরের প্রস্তুতি নেওয়া। আজকে আমাদের প্রথম অনুশীলন ছিল। অনুশীলনটা শর্ট ছিল, বাট আমাদের প্র্যাকটিসটা অনেক ইন্টেন্সিটি ছিল। চেষ্টা করব আমাদের লেভেল বেস্টটা দিয়ে একটা ভালো কিছু করার জন্য, যেটা আমাদের সিঙ্গাপুর ম্যাচের জন্য ভালো কিছু হবে। এ মাসেই শেষ হচ্ছে হ্যাভিয়ার ক্যাব্রেরার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ। শেষ দুটো ম্যাচ তাই আনুষ্ঠানিকতার হলেও জয় দিয়েই বাংলাদেশের মিশনের আপাত ইতি টানতে চান হেড কোচ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চলন্ত বাস টেনে হিঁচড়ে নিয়ে গেল ট্রেন। কুমিল্লায় প্রাণ গেল 12 জনের, 7 জেলায় নিহত আরও 13। শোক জানিয়ে দুর্ঘটনা প্রতিরোধে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর।
ঈদের ছুটিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ওয়াটার কিংডমে মাতামাতি। সৈকত, সাদা পাথর থেকে সুন্দরবন সবখানে পর্যটকের ঢল। পার্ক, চিড়িয়াখানায় ছোটদের আনন্দের সঙ্গে বড়রাও। এবং তারেক রহমানকে নিয়ে বিষোদকার একটি গোষ্ঠী। ফ্যাসিবাদী আচরণ বন্ধের আহ্বান বিএনপি নেতা রিজভীর। সংস্কার ইস্যুতে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। এই ছিল প্রবাস সময়, সঙ্গে থাকুন সময়ের।